Hello friends, hope you are doing great. In this video I'm going to tell you what are the main reasons for the rejection of Italy student visa. Alright, let me begin. ইতালি স্টুডেন্ট ভিসার জন্য আমরা সবকিছু রেডি করে থাকি, তো এটা একটা খুবই লেন্দি প্রসেস। অলমোস্ট 1 ইয়ার আমাদের সময় চলে যায় সবকিছু গোছাতে। লাস্ট সেপ্টেম্বর থেকে ধরেন আপনার অ্যাপ্লিকেশন শুরু হলো, আর ইন দ্য নেক্সট ইয়ার ইউ আর গোয়িং টু অ্যাটেন্ড সেপ্টেম্বর সেশন, আই মিন ইউর ক্লাস, মেবি ব্যাচেলর, মেবি মাস্টার্স। তো এই যে 1 বছরের সাধনা, এটা দেখা যায় যে অল্প কিছুদিনেই ধূলিসাৎ হয়ে যায়, আবার অনেকে হয়ে যায় সাকসেসফুল। তো আনসাকসেসফুল কেন হয়, আই মিন ভিসা রিজেকশনটা কেন হয়, টুডে আমি সেই বিষয়গুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিসা মূলত কেন রিজেকশন হয়, এইটার 1 নম্বর কারণটা হলো মূলত ফেক ডকুমেন্টস। তো আমরা অনেকে আছে যে বাংলাদেশে যেটা দেখি যে সার্টিফিকেট সহকারে এইটাও নকল করে থাকে মানুষ, এটা নকল করে সব কিছু গুছিয়ে দিয়ে দেয়। তো এটার জন্য যেটা প্রবলেম হয়, একজন খারাপ মানুষের জন্য, মানে যিনি ফেক ডকুমেন্ট সাবমিট করে, তার জন্য একজন ভালো মানুষও কিন্তু ওই শিকারে পড়ে যায়, মূলত তারও ভিসাটা হয় না। আর একজন মানুষকে দিয়ে মূলত 10 জন মানুষকেও অনেক সময় যাচাই বাছাই করে, মনে করে যে না সবই মনে হয় ফেক, এরকম। তো ফেক ডকুমেন্টস বলতে কি বোঝানো হয়? ফেক ডকুমেন্টস বলতে ধরেন আপনার যতগুলো ডকুমেন্ট আছে এর মধ্যে একটা ডকুমেন্টও যদি ফেক হয়ে থাকে তাহলে আপনার ভিসা রিজেকশন হয়ে যাবে। তো ফেক ডকুমেন্টস বলতে মূলত যে কোনো একটা ডকুমেন্ট যদি ফেক হয় সেটাই ফেক। ওকে, সেটা হতে পারে আপনার সার্টিফিকেট, হতে পারে আপনার ট্রান্সক্রিপ্ট, হতে পারে আপনার হেলথ ইন্স্যুরেন্স, হতে পারে আপনার অ্যাকোমোডেশন। তো যত যা আছে এগুলো আমরা অবশ্যই চেষ্টা করব অরিজিনাল ডকুমেন্টটা সাবমিট করার জন্য। আই মিন কোনো ফেক ডকুমেন্টস দিব না। সেটা এমন হতে পারে অরিজিনালটা ফটোকপি দিব, বাট সেটাও আমরা রিয়েল দিব এবং সুন্দর করে গুছিয়ে দিব। আমরা অনেক সময় ধরেন জব সার্টিফিকেট দেখাই, সেটা ফেক দিই, তারপর বেশিরভাগ এটা করে থাকে মানুষ। তারপর হেলথ ইন্স্যুরেন্স, এটাও ফেক দিয়ে থাকে টাকা বাঁচানোর জন্য। তো বিএফএস অফিসার যেটা করবে, অবশ্যই এগুলো নিয়ে কিন্তু চেক করবে সবগুলো। আপনি যাই দেন, একটা ভিসা তারা দিতে গেলে অবশ্যই সব ডকুমেন্টস চেক করবে সব ঠিক আছে কি না। তো যদি সব ডকুমেন্টস ওকে থাকে দ্যাটস ফাইন, আর যদি ওকে না থাকে তাহলে আপনার ভিসা রিজেক্টেড হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে বিষয়টি বলবো সেটি হলো আমরা যেটা করে থাকি ব্যাংক স্টেটমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ব্যাংক স্টেটমেন্ট আমরা অনেক সময় ফেক দিয়ে থাকি। তো ব্যাংক স্টেটমেন্ট অনেক সময় দেখবেন আপনার যখন রিজেকশন দিয়ে দিবে, একটা লেটার দিবে, ওইখানে লেখা থাকবে যে ব্যাংক স্টেটমেন্ট অর ব্যাংক সলভেন্সি আনজাস্টিফাইড অর ব্যাংক সলভেন্সি রিমেন্স আনজাস্টিফাইড, এরকম কিছু লেখা থাকবে। তো এই ব্যাংক স্টেটমেন্টটা আমরা যেটা করে থাকি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ফিনান্সিয়াল বিষয়টাই মূলত একটু ট্রাবল হয়ে থাকে। তো ব্যাংক স্টেটমেন্টটা যেটা করি ফেক দিয়ে থাকি এবং এটার জন্য মূলত ভিসা রিজেক্ট হয়ে থাকে। তো ব্যাংক স্টেটমেন্ট আমাদের দেশে যেটা করে, অনেক স্টুডেন্ট আপনার যে কোনো অথরাইজেশন কি বলা হয় ওটাকে, কোনো এজেন্সির থ্রুতে যারা অ্যাপ্লাই করে, তারা যেটা করে ব্যাংক সলভেন্সি তারা নিজেরা দেখা দেয় কীভাবে আল্লাহ জানে। তাদের নামের উপরে সার্চ করে ওই রকম একটা ব্যাংক স্টেটমেন্ট বের করে তারপর দেখা দেয়। হ্যাঁ, হতে পারে এর মধ্যেও আপনার ভিসা হতে পারে এটা, বাট ইটস ভেরি রেয়ার। ওকে, তো ব্যাংক স্টেটমেন্ট আমরা কখনো ফেক দেখাবো না। ব্যাংক স্টেটমেন্ট যেটা করে, দেখা যায় আরেকজনেরটা নিয়ে ওরকম করে দেখিয়ে দেয়। তো আবার অনেকে আছে 1 মাস, 2 মাস বা 3 মাস ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট এরকম দেখায়, বা লাস্ট 1 মাসে দেখায়। এইটাও মূলত ইনাফ না। আপনার ভিএফএস রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে ওইখানে লেখাই থাকে যে মিনিমাম 6 মান্থস ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। তো মিনিমাম 6 মান্থস, এটা হলো মিনিমাম। তো আপনি যেটা করবেন 6 মান্থসের বেশি দেখাবেন, অ্যাটলিস্ট 7 মান্থস অর 8 মান্থস
আর যদি দেখাতে পারেন 1 বছরটা দিতে পারলে আরও ভালো, ঠিক আছে? তো আপনি 6 মান্থ দেখালেও সেটা যেন রানিং থাকে, ওটা দেখে যেন বোঝা যায়, এমন না যে আপনি টাকা রাখছেন তো রাখছেন আর খবর নাই, এই টাকা আর আপনি ধরলেনও না, ওইভাবেই রইলো। তো ওইটা কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা, ওটা হলো আপনার ডিপোজিট বলা হয়ে থাকে, যে আপনি রেখে দিচ্ছেন তো ফাইন, ওকে। তো ব্যাংক স্টেটমেন্ট মূলত আপনাকে একটু রানিং রাখতে হবে। আপনি ধরেন আপনার নিজের টাকায় আপনি 5,000 10,000 2-1 দিন পর পর এটা উঠান, বা 2,000 উঠান, 1,000 উঠান, মাঝে মধ্যে একটু আপনি করেন, কার্ডে শপিং করতে পারেন, বা কোনো সোফা শপে গেলেন, 50 টাকা 100 টাকা বা 500 টাকা বা 1,000 টাকা যাই আপনি কেনাকাটা করেন, ওটা কার্ডে পেমেন্ট করে দেন, তাহলে কি ওটা একটা স্টেটমেন্ট হয়ে যাবে আপনার, ঠিক আছে? আবার আপনি ধরেন 5,000 টাকা আজকে উঠালেন, 2 দিন পর আপনি ওই টাকাটা আবার ওইখানে ডিপোজিট করে দেন, এইটাও একটা স্টেটমেন্টে লিখিত থাকবে। কিন্তু যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট ওঠাতে যান, যদি কোনো লেনদেন মূলত না করে থাকেন, ওইখানে আপনার পেপারসটা একদম সাদা থাকবে, শুধু দেখাবে যে অমুক তারিখ সে টাকা রাখছে আর এত তারিখ সে টাকা উঠাইছে, এই জিনিসটাই মূলত থাকবে, বা অমুক তারিখ সে টাকা রেখে দিচ্ছে, আর পুরাটা ব্ল্যাঙ্ক দেখাবে। তো ওই ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি সাবমিট করেন, ওই ভিসা অফিসার কি মনে করবে, যে এই টাকাটা মনে হয় কারো কাছ থেকে এনে সে রাখছে আর খবর নেই, এটার ইউজ করার খবর নেই, তার মানে ব্যাংক সলভেন্সি আনজাস্টিফাইড এরকম একটা দেখাবে, বা ফিনান্সিয়াল সলভেন্সি নট ওকে, কিছু একটা এরকম লেখা থাকবে, ওকে। তো আপনার এমনটা হতে পারে। আবার হতে পারে আপনার নেক্সট রিজন হতে পারে ফিনান্সিয়াল ডকুমেন্টস আনজাস্টিফাইড। তো ফিনান্সিয়াল ডকুমেন্টস আনজাস্টিফাইড বলতে মূলত আমরা কি বুঝে থাকি, এইখানে ব্যাংক স্টেটমেন্ট একটা কেস, আবার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় আগে বলে নেই, ফিনান্সিয়াল ডকুমেন্টসটা পরে বলি, 3 নাম্বার রিজনটা। ব্যাংক স্টেটমেন্টটা আমরা যেটা করব, অবশ্যই অনলাইন স্টেটমেন্ট দিব না, অনেক সময় অ্যাপ থেকে অনলাইন স্টেটমেন্ট বের করা যায়, বাট সেটা দিব না। আমরা যেটা করব, ব্যাংকে যাব, সরাসরি ব্যাংকে গিয়ে যিনি ব্যাংকের ওইখানে কর্মকর্তা আছে তাকে বললেই হবে যে আমি ব্যাংক স্টেটমেন্ট নিব, এবং সাথে অবশ্যই কী নেবেন, আপনি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা নিয়ে যাবেন। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটে আপনার লেখা থাকবে তিনি আমাদের অথেন্টিক একজন ক্লায়েন্ট, এবং তার এত টাকা আছে, তিনি রেগুলার আমাদের সাথে লেনদেন করে, এরকম একটা দিবে। আর চাইলে আপনি ইয়াটাও বসায় নিতে পারেন, সেটা একটু পার্সোনালি বলে যে আমার এত টাকা আছে এখন ব্যাংকে লাস্ট, এবং এটা ইউরো রেট এত অনুসারে অ্যাপ্রক্সিমেটলি এত দ্বারা ইউরোতে, এটা আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। যে ব্যাংক কর্মকর্তা থাকবে ওনাকে বললে উনি এটা করে দেবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট একটু লিখে দিবে, ওকে। আর ব্যাংক স্টেটমেন্ট আপনি নেবেন, ওইখান থেকে নেওয়ার পর ওনারা তো সিল করে দিবে ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট, এইটা নিয়ে আপনি অর্থ মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করাবেন। ওটা করানোর পর ফরেন মিনিস্ট্রিতে দিবেন, ফরেন মিনিস্ট্রি থেকেও অ্যাটেস্টেশন করবেন। এটা দিলে একদম 100% অথেন্টিক হবে জিনিসটা, এখানে কোনো আর ফেকের কোনো ডকুমেন্টস থাকে না। আচ্ছা, 3 নাম্বার যে বিষয়টা আমি বলতেছিলাম সেটা হলো ফিনান্সিয়াল ডকুমেন্টস আনজাস্টিফাইড, এরকম লেখা থাকে, বা ফিনান্সিয়াল ডকুমেন্টস ক্যানট বি প্রুভড, অথবা হি কুডন্ট প্রুভ, এরকম লেখা থাকবে যে ফিনান্সিয়াল ডকুমেন্টস মূলত এটা অথেন্টিক না। তাহলে ফিনান্সিয়াল ডকুমেন্টস বলতে আমরা কী বুঝি? আপনি যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট দেখান বা আপনার নিজস্ব ইনকাম দেখান, তাহলে আপনার স্যালারি স্টেটমেন্টটা দিবেন, অবশ্যই আপনার অফিস থেকে নিয়ে আপনার স্যালারি স্টেটমেন্টটা দিবেন। আর যদি ধরেন আপনার বাবার কোনো কিছু দেখান, বাবাকে স্পন্সর দেখান, তাহলে ডেফিনেটলি বাবার যদি বিজনেস হয়ে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্স, তার ইনকাম সোর্সটা কি, টাকাটা আসলে কোথা থেকে আসলো, এটা কি ফিক্সড ডিপোজিট নাকি কোনো বিজনেস, হোয়াট এভার ইট ইজ, আপনি জাস্ট ইনকাম সোর্সটা এখানে দেখা দেন। যদি ধরেন আপনার বাবার বিজনেস থাকে, ডেফিনেটলি ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্সের জন্য আপনার বাবা ডেফিনেটলি আবার কি দেয়, ট্যাক্স দিয়ে থাকে, ট্যাক্স পে করে থাকে, তো ওইটা যে ইটিন সার্টিফিকেট আছে সেইটা, বা ট্যাক্স পে সার্টিফিকেট আছে, ওইটা আপনি ফটোকপি নেন, নো প্রবলেম, ফটোকপি নিয়ে আপনি অ্যাটেস্টেশন করে তারপর এগুলো নিয়ে যান অর্থ মন্ত্রণালয় থেকে ফরেন মিনিস্ট্রি থেকে এগুলো ভেরিফাই করে দেন আপনি সাবমিট করবেন, তাহলে এটা 100% অথেন্টিক এবং ফিনান্সিয়াল ডকুমেন্টস জাস্টিফাইড অ্যাকাউন্ট ফার্ম, ওকে। তারপর আপনার অনেক সময় এটা হয়ে থাকে, অনেকে 1 মাসের আপনার সলভেন্সি দেখে, 1 মাসের সলভেন্সি মূলত এটা আসলে অথেন্টিসিটির মধ্যে পড়ে না, ওকে। আবার যদি আপনার বাড়ি ভাড়া থাকে,
ধরেন আপনার কোনো কিছুই নাই, এমনি কোনো বিজনেস নেই, বাড়ি ভাড়া থাকে। তো বাড়ি ভাড়ার উপলক্ষে আপনি একটা প্যাডে কোনো একটা প্যাড আপনি বানিয়ে সেই প্যাডের মধ্যে আপনার করেন, এই বাড়ি ভাড়া কয়টা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটটা থেকে আপনি কীরকম ভাড়া পান সেটা আপনি করেন, ওটাকে এফিডেভিট করেন। এফিডেভিট করে সেটা অর্থ মন্ত্রণালয় থেকে আর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে সেটা আপনি সাবমিট করে দেন যে আমার বাড়ি ভাড়া আমি এত পাই, টোটাল মাসে আমার এত থাকে। সেটাও আপনার একটা সোর্স, ইনকাম সোর্স। মূলত ইনকাম সোর্স বলতে মানে আপনার টাকাটা কোথা থেকে আসে এটা দেখানো। আর যদি আপনি নিজে সার্ভিস করে থাকেন, কোনো চাকরি বাকরি করেন, তাহলে আপনি স্যালারি স্টেটমেন্ট দেন এবং স্যালারি স্টেটমেন্টের পাশাপাশি আপনার জব সার্টিফিকেটটাও দিয়ে দেন। এই জব সার্টিফিকেটটা আপনার দুইটা কাজে দেবে। একটা হলো আপনার যদি কোনো স্টাডি গ্যাপ থাকে, স্টাডি গ্যাপটা ফিল আপ করে দিবে, মানে ভিসা অফিসার বুঝতে পারবে যে না এই ব্যক্তি জব করেছে, দিস ইজ দ্য রিজন। ওকে, এটা একটা। আবার সাইড বাই সাইড এটা আরেকটা কাজে দেবে, সেটা হলো কি আপনার টাকাটা কোথা থেকে আসলো সেটা মূলত এইটার প্রুফ একটা কপি, যে না এই ব্যক্তি জব করে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ফিনান্সিয়াল ডকুমেন্টস আপনি এইভাবে মূলত দেখাতে পারেন, কোনো সমস্যা হবে না। নেক্সট আমাদের যে বিষয়টি, সেটা মানে ভিসা রিজেকশনের অন্যতম একটি কারণ, সেটা হলো কভার লেটার। আমরা যখন মূলত কভার লেটার লিখি, তো কিভাবে লিখবো আমরা প্রায় কনফিউশনে পড়ে যাই যে কভার লেটারে আমি কী মেনশন করবো বা কী করবো না, এই বিষয়টা নিয়ে কনফিউশনে পড়ে দেখা যায় যে আমার কভার লেটারটা ভালো হয় না। আবার কভার লেটারটা এত বড়ই লিখি যে পুরো একটা কি বলা হয় হিস্ট্রি। তো এই হিস্ট্রি লেখার জন্য ভিসা অফিসারের মূলত এত সময় নেই যে পুরোটা এত পড়বে। আপনি যেটা চেষ্টা করবেন যে এক পেজের মধ্যে প্রেসাইজলি সব কিছু বিষয় যেন আপনি মেনশন করতে পারেন, যে আপনার ব্যাকগ্রাউন্ড কী, আপনার ব্যাকগ্রাউন্ড কোন স্টাডি বা আপনার কোন সাবজেক্ট ছিল, স্টাডি কী ছিল, আপনি কিসের উপর পড়ালেখা করেছেন, এবং নেক্সট আপনার হোয়াটস ইউর ফিউচার গোল, আপনি কি করতে যাচ্ছেন, বা ওই সাবজেক্ট পড়ার পর আপনি কী করবেন, বা আপনি আপনার হোম কান্ট্রি ব্যাক করবেন, এই সবগুলো বিষয় বা ফিনান্সিয়াল সলভেন্সি আপনার আছে, এই সবগুলো বিষয়কে আপনি সুন্দরভাবে গুছিয়ে এক পেজের মধ্যে লিখে দিলে সবচেয়ে বেটার হয়। সো কভার লেটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড ফোকাস অন। ওকে, এটা হলো একদম 4 নম্বর পয়েন্টে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হলো আপনার ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সটা মূলত আমরা যেটা করব অবশ্যই 1 বছরের নেব। তো আমরা যেটা করে থাকি, ধরেন টাকা বাঁচানোর জন্য 2 মাস বা 3 মাসের নিয়ে থাকি। 2 মাস 3 মাসের জন্য মূলত হেলথ ইন্স্যুরেন্স নিলে হবে না। আপনি যে হেলথ ইন্স্যুরেন্সটা নেবেন সেটা অবশ্যই এটা হতে হবে ভিএফএস অথরাইজড। আপনি যদি ভিএফএস গ্লোবাল ইতালিতে ঢুকেন, ঢাকা যে ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, এটার ভিতরে ঢুকলে ওইখানে লিস্টেড 20টা ইন্স্যুরেন্স কোম্পানি পাবেন, ওইখান থেকে আপনাকে ইন্স্যুরেন্স নিতে হবে। যদি ওইখান থেকে না নেন, ওরা ডিসক্লেমার দিয়ে দিবে। তো ডিসক্লেমার লেখা থাকলে ভিসা অফিসার বুঝতে পারবে যে তার ইন্স্যুরেন্স নিয়ে কোনো ট্রাবল আছে। তো ইন্স্যুরেন্সটা অবশ্যই কী হতে হবে, 1 ইয়ার হতে হবে। কারণ আপনি দেখেন একটা বিষয়, সেটা হলো আপনি একটা বছর ধরে এত চেষ্টা করলেন, এত প্রচেষ্টা করলেন, কিন্তু আলটিমেটলি আপনি লুজার হয়ে গেলেন বিকজ অফ ইট, যে আপনার হেলথ ইন্স্যুরেন্স কিছু টাকা বাঁচানোর জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স পুরো 1 বছরটা নিলেন। 1 বছরটা না নেওয়াতে আপনার যেটা হতে পারে যে এই হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার ভিসাটা রিজেক্ট হয়ে গেল। তাহলে আপনি হেলথ ইন্স্যুরেন্সটা কীভাবে নেবেন বা কত দিনে নেবেন, এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনি দেখতে পারেন। এটা অবশ্যই হতে হবে আপনার কোর্স যেদিন থেকে আপনি যেখানে অ্যাপ্লাই করেছেন পোর্টালে, আপনার ইউনিভার্সিটি পোর্টালে দেখবেন কত তারিখ থেকে কোর্সটা শুরু হবে এবং কত তারিখ থেকে শেষ। ঠিক অত দিনের 1 বছরের ভিসা যেহেতু দেবে, মিনিমাম 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স আপনাকে কিনতে হবে, এবং অথরাইজড ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। যে অথরাইজড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিএফএসে দেওয়া আছে, ওইখান থেকে আপনি দেখে ওইটার যে কোনো একটা থেকে আপনি কিনে নেবেন। ওকে, ওটার সাথে একটা ডুপ্লিকেট কপি দিবে, সেটা আপনি সাবমিট করবেন, আর অরিজিনালটা আপনার কাছে রেখে দিবেন। আচ্ছা, নেক্সট যে বিষয়টা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাকোমোডেশন। একটা বিষয় মনে রাখবেন, আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি তখনই বেড়ে যাবে যখন আপনার অ্যাকোমোডেশন ওকে থাকবে। অ্যাকোমোডেশন ওকে না মানে ভিসা রেশিও অটোমেটিক্যালি ফল করবে। তো অ্যাকোমোডেশনটা সবচেয়ে বেটার হয় যদি আপনি কোনো ইউনিভার্সিটি ডর্মে বা ইউনিভার্সিটি কোনো হোস্টেল পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা পসিবিলিটি অলমোস্ট 100-100। বাট যদি আপনি তারপর পার্সোনাল কোনো অ্যাকোমোডেশন নিয়ে থাকেন, পার্সোনাল অ্যাকোমোডেশন নেওয়ার ক্ষেত্রে খুবই আমাদের সতর্ক হতে হবে, এখানে অনেক স্ক্যাম থাকে।
তো যদি আপনার কোনো ইতালিতে কোনো ফ্রেন্ড থাকে বা ইতালিতে কোনো লোক থাকে, তাহলে আপনি তাকে বলতে পারেন যে আপনার জন্য বাসা দেখতে। অবশ্যই সেই বাসার বাড়িওয়ালা আপনাকে একটা কন্ট্যাক্ট পেপার দিবে, ওইটার মধ্যে আপনার বাড়িওয়ালার সিগনেচার থাকবে, আপনার সিগনেচার থাকবে। ওই কন্ট্যাক্ট পেপারটাই আপনি মূলত বিএফএসে সাবমিট করবেন যে পার মান্থে এত টাকা বাড়ি ভাড়া আমি নিয়েছি। আর যদি সেটা না হয় তাহলে আপনি অ্যাকোমোডেশন বুকিং দেখাতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বুকিং দেখানোর জন্য, booking.com রয়েছে, সেখানে আপনি ঢুকে বুকিং দেখাতে পারেন। 1 মাসের জন্য বুকিং দেখালেন যে আপনি নর্মালি কোথায় উঠতে যাচ্ছেন। তো অ্যাকোমোডেশনটা সবচেয়ে বেটার হয় যদি অথেন্টিক কোনো পান আপনি অ্যাকোমোডেশন, তাহলে সবচেয়ে বেটার অ্যাকোমোডেশনটা পেলে কি আপনার ভিসা পসিবিলিটি হায়েস্ট বলতে গেলে। আচ্ছা, 7 নম্বর যে পয়েন্টটি আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু 7 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আপনি সব কিছু করেছেন কিন্তু আপনার ভিসা ফর্মটা আপনি ভালোভাবে পূরণ করেন না। ভিসা ফর্মে আপনি উল্টাপাল্টা ইনফরমেশন কোনো একটা দিয়ে রাখছেন বা কোনো একটা ভুল হলো, একটা ভুলের জন্য আপনার ভিসাটা হবে না, কমপ্লিটলি এটা হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো ভিসা ফর্মটা আপনি ভালোভাবে যদি পূরণ করেন, এটা আপনি যখন ডকুমেন্টসগুলো জমা দিতে যাবেন, ওনারা তো ডেফিনেটলি চেক করে, ভালোভাবেই চেক করে। আমি জানি, কারণ আমারটা খুব ভালোভাবে চেক করেছিল যে আপনি কতদিনে অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স, এরা ভালোভাবে চেক করে যে কত তারিখে আপনি যাচ্ছেন, আর কত তারিখে আপনার কোর্স বিগিন, আর কত তারিখে শেষ, এই সব কিছু দেখে তারপর তারা দেখে যে আসলে 1 বছরে সে হেলথ ইন্স্যুরেন্স নিয়েছে কিনা। তো এই সব কিছু মিলিয়ে ধরেন আপনার ভিসা ফর্মটা, আপনার অ্যাড্রেস, আপনার পাসপোর্ট, আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, বা আপনি কী নিচ্ছেন, কোথায় উঠতে যাচ্ছেন, আপনি কোন এয়ারপোর্টে নামবেন, মানে বা কোন সিটিতে আপনি ফার্স্ট আপনার অ্যারাইভাল হবে, এই সবগুলো বিষয় বা আপনার সিগনেচার, পাসপোর্টের সাথে মিল আছে কিনা, ডেট, এই সব কিছু ভিসা ফর্মে যদি সব ওকে থাকে দেন ইউ আর ওকে। আদারওয়াইজ কিন্তু আপনার ধরেন সব কিছু আপনি করলেন কিন্তু আপনার ভিসা ফর্মটা ওকে না, ভিসা ফর্মটা আপনি ভালোভাবে ফিল আপ করতে পারেন না, তাহলে আপনার সকল প্রচেষ্টাই বৃথা। আশা করি বুঝতে পেরেছেন। এই 7টা বিষয় আমরা এড়িয়ে চলবো, তাহলে আমাদের ভিসা রেশিও বাড়বে এবং অন্যের জন্য বিপদের কারণ হবে না। মানে আপনার একটা ভুলের জন্য, আপনার একটা কোনো ফেক ডকুমেন্টসের জন্য একটা অরিজিনাল যে লোক সব কিছু ভালো দিয়েছে, সব কিছু ওকে দিয়েছে, তার কিন্তু ভিসা হয় না অনেক সময়। যাই হোক, আপনি যদি সব কিছু ডকুমেন্টস ওকে দেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে আশা করি। আর এই বিষয়গুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবো, অথেন্টিক ওয়েতে কাজ করার চেষ্টা করবো। গুড লাক যারা আপনার অ্যাপ্লাই করছেন তাদের জন্য ফ্রম দ্য কোর অফ মাই হার্ট বেস্ট উইশেস। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।